নমস্কার। কবিতার নাম সমাধান, কবি শুভ দাশগুপ্ত। আমাদের রোজকার জীবনে একটা মহা সমস্যা দেখা দিয়েছে। আজকাল অবশ্য আমরা সব কিছুতেই মহা আখ্যাদিত অভ্যস্ত হয়ে পড়েছি, যেমন মহা লেবুওয়ালা সাবান, মহা তাজগিওয়ালা শ্যাম্পু, মহা শক্তিধর ডিটারজেন্ট, এরকম সবই এখন মহা। আমাদের রোজকার জীবনে যে সমস্যাটা মাথাচাড়া দিয়ে উঠেছে সেটা এক প্রকার ওই মহাই। তা সমস্যায় পড়লে সবাই যা করে আমিও তাই করলাম। সমস্যাটা সবাইকে জানানোর জন্য ছটফট করতে লাগলাম। প্রথমে শেষদাকে ফোন করলাম। সল্টলেকের শেষদার মস্ত বাড়ি, রান্নাঘরে বাথরুমে সাদা মার্বেল, ছাদে মহার্ঘ বাগান। শেষদা বাড়িতে ছিল। বৌদি ফোন তুলল। হ্যালো, কে? ও ভম্বল, কি খবর? তুমি তো আর আসোই না। শোনো বৌদি, একটা সমস্যা হয়েছে। জানি জানি, অলরেডি শুনেছি, কিন্তু ভম্বল এবার তো আমরা পঞ্চমীর দিনে বেরিয়ে যাচ্ছি। এই জানো তো, এবার না আমরা উঠি যাচ্ছি। ভাবলেই আমার গায়ে কাটা দিচ্ছে। তো সিনেমা শুটিং হয়েছে ওখানে, বলো তো। এই জানো তো, উটিতে না মিঠুনের একটা হোটেলও আছে। ফোন রেখে দিল। মেজদাকে ফোন করল। মেজদা অধ্যাপক মানুষ, ভোটকর বিপ্লববাদীও বটে। গলার আওয়াজ অমিতাভ বচ্চনের মতো গম্ভীর। হ্যালো, কে? ও ভম্বল, ও তোর সেই সমস্যা? হ্যাঁ হ্যাঁ শুনেছি, বাট আই এম হেল্পলেস। পুজোর পরেই বোম্বাইতে আমাদের একটা কনফারেন্স আছে, তাই এবার পুজোর ছুটিতে আমরা সবাই বোম্বে চলে যাচ্ছি। এবারটা তুই একটু ম্যানেজ করে নে ভম্বল। ফোন কেটে গেল। আমি আমার একমাত্র বোন তপতিকে ফোন করলাম। তপতিকে আমি কেপি বলে ডাকি। কেপি, তুই অন্তত আমার এই সমস্যাটা প্লিজ, শ্রদ্ধা, তোর ওই সমস্যাটা আমাকে ট্রান্সফার করিস না। তুই তো জানিস গত 3 বছর আমরা কোথাও বেরোতে পারিনি, ওর তো ছুটিই মেলে না। এই জানিস তো, এবার না আমরা আন্দামান যাচ্ছি। তোর ভাগ্নে ভাগ্নিরাও খুব নেচেছে। প্লিজ শ্রদ্ধা। ফোন রেখে দিলাম। পাবলিক বুথ, অনেকগুলো পয়সা গচ্ছা গেল। বুথ থেকে বেরোতেই পাড়ার অনিমেষ দার সঙ্গে দেখা। কিরে ভম্বল, এত রোগা হয়ে গেছিস কেন? এখনো চাকরি বাকরি কিচ্ছু হলো না? তোর দাদারা সব এত বিগ শট। তাও আমি কোনো উত্তর না দিয়ে সোজা ট্রামে উঠে পড়লাম। তারপর সন্ধ্যার মুখে 18 নম্বর নস্করপাড়া লেনের অন্ধকার গলিতে ঢুকলাম। গলির মধ্যে একটা ভাড়া বাড়ির ভাঙাচোরা ঘরে আমি আর আমার মা থাকি। আমার মা, আমার বড়দা, মেজদা, শেষদা, তপতি সবার মা। মা অসুস্থ, তারপরে রোগে ভুগে ভুগে খিটখিটে অধৈর্য। কোনো ব্যবস্থা হলো ভম্বল? মা বিছানা থেকে জিজ্ঞাসা করলেন। আমি হঠাৎ রেগে গেলাম, কেন কে জানে। রেগে গিয়ে গলা চড়িয়ে বলতে থাকলাম, না, কোনো ব্যবস্থাই হলো না, হবেও না কোনোদিন। পুজোর ছুটিতে সারা পশ্চিমবঙ্গের লোক বেড়াতে যাচ্ছে, তোমার হাওয়া বদল করা হবে না। তোমার ছেলেরা যে যার বউ বাচ্চা নিয়ে ভারত ভ্রমণে যাচ্ছে, তাদের সবার বাড়িতে এখন তালা। পুজোয় তুমি এখানেই থাকবে, এই 18 নম্বর নস্করপাড়া লেনের অন্ধকার গলির স্যাঁতসেঁতে ঘরে। তুমিও থাকবে, আমিও থাকবো। আমি রান্না করব, তুমি খাবে। তুমি বকবক করে বিলাপ করবে, আমি শুনবো। কলকাতা শুদ্ধ লোক ঠাকুর দেখতে বেরোবে, আর আমি আমার টিউশনির টাকায় তোমার ওষুধের জন্য মেডিকেল স্টোরে লাইন দেব। আর ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী সব কেটে যাবে। বুঝতে বলতে খেয়াল ছিল না, হঠাৎ দেখি আমার খিটখিটে বুড়ি মা জোরে কাঁদছে। মা, কি হলো? মা আমার দিকে সেই দৃষ্টিতে চেয়ে রইল, যেমন ভাবে জল্লাদের খাড়ার দিকে তাকিয়ে থাকে আত্মবলির পশু। তারপর মা আর কোনো কথা বলেনি। মা 2 দিন কোনো কথাই বলেনি। গতকাল ভোরে আমার মা মারা গেলেন। আমি এখন একা। পুজো আসছে, বাতাসে শিউলির সুবাস। দাদারা বোনেরা ভারতবর্ষের সব নামি দামি মন্দিরে ভক্তিভরে পুজো দিচ্ছে, প্রণাম করছে। আমি মার এই শূন্য খাটে একলা বসে আছি। একতলার এই ছোট্ট ঘরটায় কেমন যেন মায়ের গায়ের গন্ধ। মাই 18 নম্বর নস্করপাড়া ছেড়ে একটু হাওয়া বদলে যেতে চেয়েছিল। পুজো আসছে, তাই শরতের হাওয়ায় হাওয়ায় কেমন যেন মায়েরই গায়ের গন্ধ।